আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচ তলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরের পাশেই সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে ওত পেতে থাকে। আমিনা কখনো উপরে যায় না। লতিফা রিনুকে সে নিজে নিচতলার এক ঘরে ঘুমাতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দটি কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। চলছে ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন সপ্তম পর্ব। যারা এখনো বাকি পর্বগুলো অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো শোনেননি, আশা করি শুনে নেবেন। আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গেলেই আমি পদ্মজা এই গল্পটির প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। সেখানে প্রতিটি পর্ব একটার পর একটা সাজানো আছে। কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না যেন। এবং প্রতিটি পর্বের শেষে আমি একটি করে মন্তব্য আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। তবে শুরু করার আগে গত পর্বে অর্থাৎ ষষ্ঠ পর্বে আপনারা যা শুনেছেন একটু মনে করিয়ে দেই। মৃদুল লিখনের সাথে দেখা করে পূর্ণার ব্যাপারে কথা বলে। লিখন তাকে কিছু পরামর্শ দেয়। এদিকে প্রতিটি ব্যাপারেই পদ্মজার প্রতি আমিরের নীরব সম্মতি দেখে খলিল, মজিদ, রেদওয়ান সবাই অত্যন্ত বিরক্ত হয়। অন্যদিকে আমিরের আম্মা ফরিদা বেগম অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও পদ্মজার কাছে তার জীবনের না বলা চরম কষ্টের কথাগুলো বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পদ্মজার হৃদয়ে চরম ক্ষত সৃষ্টি হয়। ফরিনা তো পদ্মজাকে একা করে রেখে মরে একরকম বেঁচেই গেলেন। তাহলে এখন পদ্মজার কি হবে? কিভাবে সামনের কঠিন পথগুলো অতিক্রম করবে পদ্মজা? জানতে এখনই শুনে ফেলুন এই পর্বটি। তাহলে শুরু করা যাক। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন। মজিদ আলগা ঘরের বারান্দায় বসে আছেন। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে। তিনি মনে মনে ক্রুদ্ধ। আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে, তা মানতে পারছেন না। বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে। বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে, মুখে কি হয়েছে? মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেকে মজিদকে সন্দিহান চোখে দেখেছে। মজিদ চেয়ার এক হাতে খামচে ধরেন। রাগে শরীর পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য খ্যাক করে কাশেন। মজিদ তাকালেন না। খলিল বললেন, ভাই, সমাবেশের কি করণ? রবিবারের দাওয়াত দিবি। ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে। এখন ভালো সময়।
আচ্ছা ভাই। মজিদ তাকালেন। খলিল বললেন, সেরিগুলারে কবে পাঠাইবা? আরও তো 6টা মেয়ে বাকি। কবে পাঠাবে আমির জানে, ওর সাথে কথা বল। তোমার স্যারার লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখলেন, দৃষ্টিতে অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গা ত্যাগ করেন। মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন, আমিরের মনে কি চলছে? কেন তার চোখের দৃষ্টি দুই রকম? এভাবে চলতে থাকলে হাওলাদার বংশের দুর্যোগ নেমে আসবে। বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে আসছে। পিছনে দুজন লোক। ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির, এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে। কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন? অন্যের মা তো, তাই না? আমির চোখ সরিয়ে নিল। পদ্মজা বলল, যে মেয়েগুলোকে স্বীকার করেন সে মেয়েগুলোর মায়েদের এরকমই কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছ? পদ্মজা হাসল, বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করেছেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিছু জানতই না, কষ্ট পাবে কেন? তিনি কখন জেনেছেন সব? আমির নিরুত্তর। পদ্মজা উৎসুক হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলল, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করল, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন? আমির জবাব দিল ছোট করে। কিভাবে জেনেছে? আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো, বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই। জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি। আমি চুপ করে সহ্য করেছি, আমাকে কিচ্ছু বলিনি। তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল, আপনি এই পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনেও বুঝেনি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? আমির চট করে উঠে দাঁড়ায়। মনের সবটুকু রাগ পালঙ্কে লাথি মেরে মিটিয়ে নেয়, তারপর বেরিয়ে যায়। পদ্মজারও রাগ হয় খুব। সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল। মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে 2টো ছুরি সংগ্রহ করেছে। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা। আলমারির কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটি তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীর পদ্মজার নামে মোরলবাড়িতে এই চিঠি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে। পদ্মজা এখনো পড়েনি। সে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। আমির 3য় তলার একটা ঘরে এসে বসল। তার নিজেকে পাগল পাগল লাগছে। এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার পা অথবা হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট 2 তাকিয়ে থাকে। তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। 3 বারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। তার ঠোঁট শুকিয়ে কাঠ। শরীর অসাড় হয়ে পড়ে, তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মোরলবাড়ির পথে দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেক দিন ধরে অলন্দপুরে সে মেহমান হয়ে আছে। ছোটবেলা একবার 4 মাস হাওলাদার বাড়িতে ছিল, তারপর আর থাকা হয়নি।
এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত। জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু ফরিনার মৃত্যুর জন্য সে রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নূপুর ধ্বনি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। মৃদুল পূর্ণার দিকে 1 কদম এগিয়ে এসে বলল, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? বালা। প্রান্তর কি খবর? কুড়াল বানাচ্ছে, ওর কামই এমন। পূর্ণা হাসল। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। চলুন। দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ায়। 2 দিকে গাছপালা, দুজনের মাঝে 2 হাত দূরত্ব। মৃদুল 1 টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল। পাথরটি পানিতে 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসল, বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে বলল, কইরা দেখাও। পূর্ণা করে দেখালো, তারপর বলল, চাপা মারি না আমি। মৃদুল শুধু হাসল, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়, 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরল। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায়, যে জগতে কেউ নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়িতে যাইতাছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে। সে প্রশ্ন করল, রাতে কেন? রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওদিকে যাইব, তাই রাইতে যাব ভাবতাছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত স্বরে বলল, ও আচ্ছা যান। মৃদুল বলল, মন খারাপ করো না, জলদি আইসা পড়ব। পূর্ণার কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, কেন আপনি এত দূরের মানুষ? তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়কে কাঁপিয়ে তুলে। সে মৃদু হাসল। পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল, আম্মা আব্বারে নিয়ে আসব। পূর্ণা চকিতে তাকায়। ঠোঁট দুটি নিজেদের শক্তি আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিতে বলল, তোমার আপাই বলেছে আমার আব্বা আম্মাকে নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়, চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কি বলছেন এসব? মৃদুল পূর্ণার সামনে বসল। পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল। তারপর বলল, যা হওয়ার ছিল তাই হইতেছে। পূর্ণা ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো। তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে, কিন্তু এটা অসম্ভব। সে চোখ বুঝতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, কতটা চায়। মৃদুল বলল, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বাড়িতে যাও, আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে রওনা দেব। পূর্ণা কি বলবে খুঁজে পাচ্ছে না। এটা সে কি শুনল? সে ধীর কণ্ঠে বলল, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়াল। সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অপসরী মনে হচ্ছে। চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরও ঘন কালো হয়ে উঠেছে। পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল। বলল, কালো মানুষকে এভাবে দেখার কি আছে? মৃদুল চমৎকার করে বলল, তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরে দেখতা, বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর। কথাটি পূর্ণার হৃদয়ে নাড়িয়ে দেয়। শুটিং চলছে। আসহাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে। আসহাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। আসহাব ঢাকায় থাকেন, কয়দিন হলো গ্রামে এসেছেন। বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতো।
আসহাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর। লিখন ক্লান্ত, সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারিদিকে গাছপালা, সুন্দর দৃশ্য। তার সহযোগী চা দিয়ে যায়। সে চাতে চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকা ফিরবে, তার আগে দেখা হতো যদি। ত্রিধা লিখনের পাশে এসে বসল। লিখন ত্রিধাকে খেয়াল করে বলল, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল, অন্য কাউকে আশা করেছিলে? লিখন হেসে চায়ে চুমুক দিল, বলল, আর কার আশা করব? কেন পদ্মজা? লিখন জোরে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলল, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেও পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসে করে। সব মেয়েরা তাকে হিংসে করে, আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে পারত, লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটা মুছে দিত। লিখন নির্বিকার কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়। রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, যা একটা সদ্য কিশোরী মেয়েকে মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়। লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন, কি নিয়ে এত হাসা হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলল, তেমন কিছু না, বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতব্বরকে তো চিনো? জি, 2 দিন আগে বাড়ির কর্ত্রী মারা যায়, দেখতে গিয়েছিলাম। শুনেছি। মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে শীতে গরিবদের শীতবস্ত্র দান করেন। বড় সমাবেশ হয়। বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান। মজিদ হাওলাদার ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গেছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এদিকটা তোমাদের রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই বুঝদার, কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি, এবার স্বচক্ষে দেখতে পারবো। খুব ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে। পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন হাওলাদার বাড়ির সম্পর্কিত আরও কিছু কথা বললেন, তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করল, তাহলে পদ্মজাও আসবে? আসবে বোধহয়। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজা নামটা শুনলেই তার খারাপ লাগে, তবুও সে এই নাম তোলে। সে অভিমানী স্বরে বলল, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব। সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, বলল, ভাগ্যবতী মেয়ে না, একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। ত্রিধা তখন বলল, সে নিশ্চয় আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকে কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকু রাগে কিরমির করে বলল ত্রিধা। লিখন এগিয়ে যেতে যেতেই বলল, তুমি এত সব কোথা থেকে যে জানো? অন্দরমহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধহয়। মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মগা কোথায় পদ্মজা জানে না। মদন মারা গেছে, এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এ অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথার একই জায়গায় আঘাত করেছিল।
ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। পদ্মজার দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এখন বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চারপাশ পর্যবেক্ষণ করছে। অন্দরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মজিদের ওপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধানী চোখে চারপাশ দেখতে দেখতে মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়। তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচতলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরের পাশেই সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে ওত পেতে থাকে। আমিনা কখনো উপরে যায় না। লতিফা রিনুকে সে নিজে নিচতলার এক ঘরে ঘুমাতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দটি কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক। পদ্মজার মৃদু আর্তনাদ শুনে আমিরের রক্ত ছলকে উঠে। সে দ্রুত তার শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে ওঠে। মাথা দুই হাতে ধরে রেখেছে, ভ্রুযুগল কুচকানো। আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, পদ্মজা। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দূরে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ টের পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে। রিনুর হাতে হারিকেন। লতিফা রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো। হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণ শীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে ওঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রিনুকে বলল, উপরে যা, লতিফা বুবুকে সাহায্য করিস। রিনু নতজানু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার ঘাড় দিয়ে রক্ত হইতেছে ভাই। আমির হাসল। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুজো হতেই পদ্মজার আক্রমণ। এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। শীতের প্রকোপ তীব্র। মাথায় ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরও ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সব কিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজার ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পিছন দিকে হেঁটে আসে। 3-4টে কুকুর দেখতে পেল। ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কুকুরগুলো তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠল।
একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায়। আমির অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল, অকারণেই হাসল। তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফেদ আমিরকে দেখে আঁতকে উঠল, বলল, স্যার কিভাবে হলো এইসব? আমির চেয়ার টেনে বসে বলল, দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় এখানে নেই, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা। পদ্মজার সাদা রং পছন্দ। প্রতি শুক্রবারে আমির সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মায় যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে আমিরের 3টে বোতাম লাগিয়ে দিত। লাগানো শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। পদ্মজা যতবার এ কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে। সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত। আমির পাঞ্জাবির বোতামে চুমু দেয়। তখনই কানে বেজে ওঠে, ছুবেন না, ছুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। আমির নিজের চুল খামচে ধরে। রাগে চিৎকার করতে করতে এওয়ানের পালঙ্কে লাথি দিতে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফেদ দৌড়ে আসে, কিন্তু আমিরকে ধরার সাহস হয় না। আমিরকে যে যাই ভাবুক, রাফেদ জানে আমির পাগল, একটা সাইকো। সে যখন রেগে যায় সব কিছু তছনছ করে ফেলে। আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে, সে মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে। রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য, আমির ছাড়েনি। মুখের ওপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা পাশবিক নির্মম এরা, কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য। তাই সে এই নৃশংসতায় সাথে তাল মিলিয়েছে। পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল। এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ। যখন এক একটা মেয়ের কান্না সে শুনে, মনে হয় তার বোন কাঁদছে, আকুতি করছে। প্রথম প্রথম সেও কান্না করত, এখন মানিয়ে নিয়েছে। কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনও আছে। তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষদের দেয়া আঘাত। যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্মজা, সেদিন থেকেই সে দোয়া করছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে, হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে, নিঃস্ব হয়ে যেন দিকদিশা হারিয়ে ফেলে। আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। আমির শান্ত হয়, রাফেদকে বলল, পানি আনো। রাফেদ পানি নিয়ে আসে। আমির পানি পান করে ধোয়া রক্তে এসে প্রবেশ করে। বিতৃতে আমির পা রাখতেই মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে। রাফেদ চেয়ার নিয়ে আসে। আমির চেয়ারে বসল না। মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। B1-এ গেল। সেখানে একটা মেয়েও নেই। শুকনো রক্ত পড়ে আছে। সব কয়টি মেয়ে কুরবান হয়ে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। এই ঘরের দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে। আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখল। 20 বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল। তখন তার বয়স 15। তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই। মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চায়। আমির মুখের ওপর লাথি মারে। সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মনে পড়তেই আমিরের শরীরটা কেমন করে ওঠে। তার ভেতরে অদৃশ্য কি যেন প্রবেশ করছে। ভেতরটা কুরে কুরে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে। আমির সেখানে বসল।
এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ সে উপভোগ করেছে। আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বোঝে। চোখের পর্দায় পদ্মজার রাজত্ব। তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ি দুই হাতে গোড়ালির উপর তুলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। পিছনে ধাওয়া করেছে আমির। পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল। বাইরে ঝমঝম বৃষ্টি। কি অপূর্ব সেই মুহূর্ত! আমির চোখ খুলে ছাদের দিকে তাকায়। তারপর রাফেদকে ডাকল, রাফেদ। রাফেদ দৌড়ে আসে। আমির রাফেদকে মিনিট তিনেক সময় নিয়ে দেখল। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দুরুদুরু করছে। আমির বলল, কেমন আছো? রাফেদ চমকে যায়। সে হতভম্ব। বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে? রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে। তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল, ছেলে মেয়ে দুটোই? যমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে। আমির বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। অস্থির হয়ে পড়ে। তার অনুভূতি এলোমেলো হয়ে যায়। সে আমিরের দুই পা জড়িয়ে ধরে কেঁদে দিল। বলল, স্যার, আমি মারা যাচ্ছি। আমির আদেশের স্বরে বলল, পা ছাড়ো রাফেদ। 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। রাফেদ ঝরঝর করে কাঁদতে থাকল, যেন পাহাড় ভেঙে ঝর্ণার পানি পড়ছে। আমির বলল, উঠো, তারপর দৌড়াও। রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। আমিরের বুকটা খা খা করছে। রাফেদের চোখে মুখে মুক্তির যেই আনন্দ সে দেখেছে, সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে? কবে? আমিরের বুকে জ্বালা পোড়া শুরু হয়। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। যে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লণ্ডভণ্ড করে স্তব্ধ করে দেবে। লতিফা রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে টেবিলে বসল। হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলে যেতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তেতো জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া, অথচ এই সময়ে এসে আপনি আমার তেতো জীবনটা বেছে নিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন আমাকে। এ কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন? আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনও আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই। আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তে ভীষণ প্রয়োজন। এতটুকু লিখে পদ্মজা থামল। তার দুই চোখ বেয়ে জল পড়ছে। আর লেখার শক্তি পাচ্ছে না। ডায়েরির পৃষ্ঠাটি ছিঁড়ে দেয়াশলাইয়ের আগুনে জ্বালিয়ে দিল। আলমারি খুলে আমিরের দেয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষ কথাটি বলার সময় পদ্মজার দুই চোখ বেয়ে নোনা জল নামে। সে তলোয়ার মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকল। আমির যে পাশে সবসময় শুতো, সে জায়গাটি জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু হায়, কোথায় মানুষটার উষ্ণ বুক, যে বুকে মুখ গুজে পদ্মজা তার সব
কষ্ট ভুলে যেত। রবিবার, তীব্র শীতের সকাল। সময় তখন 8টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজছে। তার হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। আলগা ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন। মাথায় উলের টুপি, লম্বা গোঁফ। মগাকে ধমকে কাজ বোঝাচ্ছেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরের নামাজের পর স্কুলের মাঠে সমাবেশ। আলগা ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীতবস্ত্র। হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়াল। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়দিনের মধ্যে নাকি রিদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রিদওয়ান খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির। আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, পদ্মজার গায়ে হাত তো দূরে থাক, কারো চোখও যেন না পড়ে। রিদওয়ান নির্বিকার কণ্ঠে বলল, তোর 2 চামচারে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে। পাতালে তো কোনো মেয়ে নাই, তাই চিন্তাও নাই, তবে কাউকে যেন কিছু না বলে, আর আমাদের উপর তেরে যেন না আসে। তেরে আসলেও কিছু বলবি না, সুন্দর করে সামলাবি। রিদওয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল, ধর, এই মায়ারে কতদিন এভাবে রাখবি, হুদাই ভেজাল। আমির রেগে রিদওয়ানের দিকে 1 পা বাড়ালো। খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতাছে হুন, বাবু তুই যা, তোর বউরে কেউ কিচ্ছু করব না। আমির রিদওয়ানের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে রিদওয়ানকে সাবধান করে দিল, তারপর জায়গা ছাড়ল। অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পড়ে 2য় তলার বারান্দায়। পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায়। সে দৃষ্টি ছড়িয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করল। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল। আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢোকে। তাকে ঢাকা যেতে হবে, হাতে সময় আছে, তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। 31টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন, আর রাখার মানে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় গেছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবল, আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল। পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেয়ার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করল। পদ্মজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরও 3-4 জন রান্না করছে। সমাবেশ শেষে আলগা ঘরে ভোজ আয়োজন হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিনও আজ আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসল। লতিফা পদ্মজাকে দেখে হাসল, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু। লতিফা চোখ বড় বড় করে তাকায়।
চাপা স্বরে প্রশ্ন করে, কই যাইবা? পদ্মজা পিছনে ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসল। তারপর লতিফাকে বলল, পাতালে যাব। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়। ঝনঝন শব্দ হয়। শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল। সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা স্বরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয় বাসা বাঁধে, যা স্পষ্ট। সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরও একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করার সম্মানের বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি। পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারোর দিকে তাকায়নি, কেউ যেন কাউকে চেনেই না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা আলগা ঘরে গিয়ে খোঁজ নেয়। আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল আলগা ঘরের বারান্দায় তিনজন লোকের সাথে কোনো বিষয়ে আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায়। পরিস্থিতি গোছানো। এবার পদ্মজার পিছনে আঠার মতো লেগে থাকা দুজন লোককে সরানোর পালা। পদ্মজা আবার রান্নাঘরে আসে। দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘুরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। দুজন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর দুজন লোককে খেতে দিল। দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে। বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। রক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ, নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধরাস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে রক্তে প্রবেশ করল। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখল, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছোটে। রক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিচ্ছু নেই। এখানে যে অনাচার ব্যভিচার হতো তার কোনো প্রমাণই নেই। পদ্মজা স্বাগতম ঘরের দরজা পেরিয়ে সব কটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে। মেয়েগুলোর ছটফটানি, বাঁচার অনুরোধ তার কানে বাজতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকল। শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি, আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনিত হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক,
এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। সাহানা শিরিন তৈরি, তারা নিচতলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। বলল, ও পদ্ম, বোরকা পিন্ধ নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখে ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল, সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী, সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্যে হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরও দুই তিন দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি, ঘুণাক্ষরেও ভাবেনি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমান তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। রিদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতে গোডাউনে অথবা অফিসে রাখতে পারি, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়। কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কে আছে? সেকেন্ড তিনেক ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতে পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল। এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে। রিদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদওয়ান তাড়া দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করে বলল, বেজন্মা। তারপর দ্রুত বোরকা নিকাব পরে নিল। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ হয়েছে, তখনই তার মা বাবা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায়। মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল। মৃদুল এতদিন অলন্দপুরে ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা ভূমির ওপর কাঠের বাড়ি আর 90 বিঘা জমির ওপর একমাত্র উত্তরাধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল। এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব খুলে মৃদুলকে বললেন, বাড়িত কি কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনো ছিল। রিনো মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান আয়া পড়ছেন? হ আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে। মৃদুল বলল, ফুপি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, ক্যারে ওইখানে কি ধরার?
রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মনটা জুড়াইয়া গেল। আলাদার বাড়ির আত্মীয় যে হইব, হ্যারই 7 জন্মের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঝালো স্বরে বললেন, এই সেরি, ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকমু? লইয়া যাও। আপনারা আলগা ঘরে থাকবেন, বলল রিনু। জুলেখা পিছনে ফিরে আলগা ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘরটাত? জুলেখার প্রশ্নে অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয়, বোঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখাকে আদুরে স্বরে বলল, আম্মা, কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে, পূর্ণার কপালে ঝাঁটা আছে। জুলেখা আলগা ঘরে থাকবে না, এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে। রানী লাবণ্যের খালে ঘরটা দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন। জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। হাত পা ম্যাজ ম্যাজ করছে। একবার ভাবলেন রিনুকে বলবেন পা টিপে দিতে, কি মনে করে যেন বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা, আমি গোসল করে খাওয়া দাওয়া করে স্কুল করে যাইতেছি, আপনি যাইবেন? হ, জামু। মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্য রে বাপ। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা, আপনি যাইবেন? জুলেখা ক্লান্ত। তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা, আমি যামু না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করল। জুলেখা উঠে বসেন। রিনুকে ডেকে বললেন, এই সেরি, কলটা কোন দিকে? আমারে দেখাইয়া দাও। জুলেখা আদেশ করল নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপারে গেল। লতিফা থাকলে ভালো হতো। নতুন কোনো মেহমান এসে তেড়িবেড়ি করলে লতিফা শায়েস্তা করতে পারে। মাথার উপর সূর্য, মাঠ ভর্তি মানুষ। এক পাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রাখছে রিদওয়ান। উপর থেকে দেখলে রিদওয়ান একজন মহৎ, ভদ্র, শান্ত ব্যক্তি, যাকে সব সময় দেখা যায় না। সবাই জানে রিদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানত, হায় আফসোস। উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীতবস্ত্র দেয়া কম কথা নয়। সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষেরা করে, সবার কাছে তখন তারা ফেরেশতা হয়ে ওঠে। ফেরেশতার সাথে তুলনা করা হয়। মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণ করছেন। পদ্মজা এক পাশে দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক। দুজন দুই দিকে দাঁড়ানো। তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছে। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সব কিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হল। তারপর হেসে করমর্দন করল। বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো ভাইয়া। পূর্ণা প্রেমা আসেনি? আসছে, ওদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করল, কে ও? লিখন চাপা স্বরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সোজা আঙ্গুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজা কে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো। বলল, মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্ত,
ঠিক বলেছি? প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়াল। ত্রিধার খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া, আপা আপনাকে খুঁজছিল। কোন আপা? পদ্মজা আপা। মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজছে? এ যে অসম্ভব। লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যাচ্ছে না, হাত পা ঢাকা। তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সে দৃশ্য ভেসে ওঠে। তাদের প্রথম কথা, টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা, কত সুন্দর সেই মুহূর্ত। লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা। ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছে। সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না। শরীর দুর্বল লাগছে। পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল, পদ্ম, আমার মাথা ঘুরাইতেছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুজে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাত পানি দাও আমার, দাও বইন, দাও। স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে, একটা ঘাটও আছে, পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে। দুজন লোকও সাথে সাথে আসে। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই তোমরা আইসো কেরে? নিকাব খুললা পানি দিমু মাথাত, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিকে কেউ নেই। কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। শাহানা মাথা ঝুঁকে রাখে, আর পদ্মজা 2 হাতে পানি নিয়ে শাহানার মাথায় ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসল। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুলল। চোখ দুটি জ্বলছে, পানি দেয়া প্রয়োজন। পদ্মজা যেখানে ছিল সেখানে নেই। লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজার দেখা পেল না। এখানে আসতে আসতে কোথায় চলে গেল? ত্রিধাও খুঁজল। স্কুলে একবার শুটিং হয়েছিল, তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে। পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল লিখন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায়। লিখন ঘাটে এসে থামে। কারো উপস্থিতি টের পেয়ে শাহানা পিছনে ফিরে তাকায়, আবার চোখ সরিয়েও নেয়। পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল। পদ্মজার গলার দুটো ঘাড় কালো খয়েরি দাগ, মুখের ক্ষত, চোখের মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে। শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি। লিখনের কথা হারিয়ে যায়, বাক হারা হয়ে পড়ে। একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজা দ্রুত নিকাব পরে নিল। পদ্মজা এক পা করে উপরে উঠে আসে। পদ্মজার প্রতিটি কদম লিখনের হৃৎপিণ্ডে কাঁপন ধরায়। সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করল, ও পদ্ম, তোমার এই অবস্থা কেমনে হইল? পদ্মজা চাপা স্বরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানার চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে। পদ্মজার শরীরে যে দাগ সে দেখেছে, এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে, গলা চেপে ধরেছে। গালে নখের আঁচড়ও রয়েছে। শাহানা স্তব্ধ হয়ে যায়। আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে। আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে।
শাহানা শিরিন দুজনেই তাদের শ্বশুরবাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে। সেই পদ্মজার গায়ে মারের দাগ? আমিরের তো মারার কথা না, অন্য কেউ পারবে না। তাহলে কিভাবে কি হলো? শাহানার মাথায় কিছু ঢুকছে না। পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা, শাহানা, পদ্মজা তিনজনেই শুনতে পায়। পদ্মজা তার রিনঝিনে মিষ্টি কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা ছিল। লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, কি হয়েছে তোমার সাথে? লিখনের চোখের কার্নিশে জল জমে। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে। পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাব খোলেনি। লিখন এক পা এগিয়ে এসে আবার প্রশ্ন করল, কে মেরেছে? পদ্মজার বুক ধুকপুক করছে। তার মিথ্যে বলায় অভ্যাস নেই, আবার সত্যটা বলা সম্ভব নয়। পরিস্থিতি সেরকম নয়। পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো। পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে। ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসম্ভব সুন্দর চোখ, টানা টানা চোখ বোধহয় একেই বলে। ত্রিধা ঈর্ষান্বিত। পদ্মজা লিখনের প্রশ্নে বলল, মারের দাগ হতে যাবে কেন? লিখন রুদ্ধশ্বাসে বলল, মুখে দাগ, গলা চেপে ধরার দাগ, চোখ ফুলে আছে। কে বলবে এটা মারের দাগ না? আমির হাওলাদার মেরেছে? শাহানা চমকে যায়, রাগ হয়। শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসি। আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন? শাহানা তেড়ে এসে রাগী স্বরে বলল, পাবু মারব কেরে, তুমি কি তা কও? পদ্মজা দ্রুত লিখনকে বলল, সব বলবো, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার সাহায্য প্রয়োজন, অনুগ্রহ করে শুনুন। শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার পদ্ম? পদ্মজা বলল, আপা আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন। পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোকের নাম হাবু আর জসিম। হাবু জসিমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকল। খুঁজতে খুঁজতে ঘাটে এসে উকি দেয়। লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয় হয় রিদওয়ানের। লিখন দেশের একজন খ্যাতিমান অভিনেতা। সে যদি পদ্মজার মুখ থেকে সব জেনে যায়, যে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে, আর সফলও হতে পারবে। পদ্মজা পারে না, কারণ তার স্বামী এতে জড়িত। তার দুই বোনকে নিয়ে ভয়ে আছে। সর্বোপরি সে একজন নারী। রিদওয়ান দূর থেকে ডাকল, পদ্মজা। রিদওয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয়। লিখনের সাথে কথা যে আর দীর্ঘ করা সম্ভব নয় তা স্পষ্ট। পদ্মজা তাকালো। রিদওয়ান এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছেন। শাহানা রিদওয়ানকে বলল, মাথাটা ঘুরতাছিল, পদ্ম আমারে গাটে আইনা পানি দিছে। রিদওয়ান আর চোখে লিখনকে দেখল, লিখনের প্রতিক্রিয়া দেখল। লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল। রিদওয়ানের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায় এই দৃশ্যে ঘাপলা আছে। পদ্মজা ভালো নেই, তার সাথে খারাপ কিছু হচ্ছে, আর রিদওয়ান সব জানে, সে জড়িত। রিদওয়ান শাহানাকে বলল, এখন ঠিক আছো? শাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরে বলল, হ ভাই। রিদওয়ান হেসে লিখনের দিকে তাকালো, করমর্দন করে বলল, কি খবর? রিদওয়ানের জবাব না দিয়ে লিখন বলল, আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। রিদওয়ান পদ্মজার চোখের দিকে তাকায়, তারপর লিখনের দিকে বলল, কি কথা? ব্যক্তিগত, দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। লিখনের সোজাসুজি কথা। রিদওয়ান দূরে সরে দাঁড়ালো, বলল, পদ্মজা আমাদের বাড়ির বউ, সে যার তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারে না। লিখনের হাঁসফাঁস লাগছে, সে জ্ঞানহীন হয়ে পড়ছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। মন বারবার বলছে, পদ্মজা ভালো নেই,
সত্যিই তো ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চায়। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকে। পদ্মজা রিদওয়ানকে মোটেও ভয় পায় না। রিদওয়ানের আদেশ শোনা তো দূরের কথা, তবে এই মুহূর্তে কিছুতেই লিখনের সাথে কথা বলা সম্ভব নয়। তাই সে চলে যাওয়ার কথা ভাবে। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই লিখন পথ আটকে দাঁড়ায়। তার গলার স্বর চড়া হয়। আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ? মুখে কিসের দাগ? কে মেরেছে? কে মেরেছে প্রশ্নটা কানে আসতেই রিদওয়ানের গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে লিখন দেখল? পদ্মজা দেখিয়েছে? এইভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে? রিদওয়ান তার আসল রূপ, ভাষা নিয়ন্ত্রণ করতে পারল না। পদ্মজার উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী? পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও, আমির জানে? লিখনের মাথা চড়ে যায়। সে শেষ কবে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না, তবে আজ হারিয়েছে। তার কাছে পরিষ্কার, পদ্মজা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়। লিখন রিদওয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলিয়ে কথা বলুন। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে। রিদওয়ান বলল, অন্যের বউয়ের ওপর নজর দেয়া বন্ধ করুন। পদ্মজা চলো। রিদওয়ান পদ্মজার হাত চেপে ধরে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমি একাই যেতে পারি। তারপর লিখনকে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। লিখন কারো কথা শুনতে রাজি নয়। সে তার ধৈর্য ব্যক্তিত্ব থেকে সরে এসেছে। লিখন আবারও পদ্মজার পথ আটকাল। প্রশ্ন করল, কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। শাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে, কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না। অন্য পুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত আকুল হবে? শাহানা কর্কশ কণ্ঠে লিখনকে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউরে এমনি আটকানি ভালো মানুষের কাম না। লিখনের চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে? সহ্য করা যায় না। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। লিখন রিদওয়ানের হাত ধরে ফেলে। রিদওয়ানের মুখের কাছে গিয়ে চাপা স্বরে বলল, পদ্মজা আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল। তার গায়ে আঘাত করার সাহস যে করেছে তাকে আমি টুকরো টুকরো করব। লিখনের হুমকি রিদওয়ানের গায়ে আগুন ধরিয়ে দেয়। সে আমিরকে সহ্য করে, কারণ আমির ঠান্ডা মাথার খনি। চোখের পলকে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, পাতাল ঘর, বাড়ি, অফিস, গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমির। তাই রিদওয়ান রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। রিদওয়ান লিখনের আগুন চোখে তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলুন, নাম বাড়বে। লিখন রিদওয়ানকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে তাকালো। বলল, পদ্মজা, তুমি তো ভীতু না? ভয় পেও না, আমাকে বলো কি হয়েছে তোমার সাথে। পদ্মজা বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। রিদওয়ান পদ্মজার দিকে তেড়ে এসে বলল, পরে কিসের কথা? রিদওয়ান পদ্মজার মুখের ওপর ঝুঁকেছে বলে লিখনের রাগ বাড়ে। সে রিদওয়ানের পিঠের শার্ট খামচে ধরে। সঙ্গে সঙ্গে রিদওয়ান লিখনের মুখ বরাবর ঘুষি মারল। ত্রিধা, পদ্মজা, শাহানা চমকে যায়। ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায়। সে দৌড়ে এগিয়ে আসে। লিখন তার ঘোলা চোখ দিয়ে রিদওয়ানের উপর অগ্নি বর্ষিত করে। রিদওয়ানকে তার ঘুষি ফিরিয়ে দেয়। দুজন মারামারির পর্যায়ে চলে যায়। ত্রিধা, পদ্মজা কেউ থামাতে পারে না। আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায়। তার চিৎকার শুনে উপস্থিত মানুষদের মাঝে হট্টগোল শুরু হয়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ, খলিল ছুটে আসে স্কুলের পিছনে। পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে খুব অবাক হন। সবাই মিলে লিখন ও রিদওয়ানকে থামালো।
তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। উপস্থিত মানুষরা উৎসুক হয়ে তাকিয়ে আছে। গুরুজনরা জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছিল। মজিদ হাত তুলে সবাইকে থামালেন। তারপর রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান চোখের ইশারায় কিছু বলছে, কিন্তু মজিদ বুঝতে পারেননি। তিনি রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা রিদওয়ান? এমন অসভ্যতামির মানে কি? রিদওয়ান বাঁকা চোখে উপস্থিত মানুষদের দেখল। সবাই তাকিয়ে আছে। আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত। রিদওয়ান মাথা নিচু করে বলল, লিখন সাহ পদ্মজার পদ আটকাচ্ছিল। রিদওয়ানের কথা শুনে মানুষদের মুখ থেকে লিখনের উদ্দেশ্যে ছি ছি বেরিয়ে আসে। লিখন হতবাক হয়ে যায়। হতবাক হয় পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা। মজিদ লিখনকে প্রশ্ন করলেন, রিদওয়ান যা বলেছে সত্য? লিখন পদ্মজার চোখের দিকে তাকালো, তারপর বলল, সত্য, কিন্তু আমি পদ্মজার গলায় মুখের দাগ দেখেছি। গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় তার গলা কেউ চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চাচ্ছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে? লিখনের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। আমির বলেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ আমিরের কথায় গুরুত্ব দেননি। ভেবেছেন পদ্মজা গ্রামে আছে, সবাই জানে। আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র। আমির তো চলে গেল, তাই পদ্মজাকে এনেছেন। আর এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায়, প্রশ্নটা সহজ, উত্তরও বানিয়ে দেয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না। মজিদের মুখের রং পাল্টে যাওয়াটাও লিখনের চোখে পড়ে। সে ভেবে নেয় এই সম্পর্কে মজিদও জানে। সে সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? তিনি কাঠ কাঠ স্বরে প্রশ্ন করলেন, তুমি কি করে দেখেছ? পদ্মজা ঘাটে নিকাব খুলে মুখে পানি। মজিদ লিখনের কথায় বাধা দিয়ে বললেন, তুমি বাড়িতে এসো, এ নিয়ে কথা হবে। মজিদ ভেতরে ভেতরে ভয়ে জমে গিয়েছেন। পদ্মজা যদি মুখ খুলে কি হবে? এখানে মজিদের প্রতিপক্ষরাও রয়েছে, তারা সুযোগ নেবে। লিখন কিছু একটা বলতে চেয়েছিল। তার পূর্বে মজিদের নতুন প্রতিপক্ষ ইয়াকুব আলী বললেন, বাড়ির বউয়ের গায়ে মারের দাগ? এটা তো ভালো কথা না। মাতব্বর কি ছেলের বউয়ের উপর অত্যাচার করে? মজিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। যে করেই হোক পরিস্থিতি হাতে আনতে হবে। মজিদ ইয়াকুব আলীকে হেসে বললেন, অহেতুক কথা বলবেন না। আমাদের বাড়িতে বউরা রানীর মতো থাকে, গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। কথা বলার পূর্বে বিবেচনা করে বলবেন। ইয়াকুব আলী হাসলেন, বললেন, তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলছেন? ইয়াকুব আলীর সাথে আরও দুজন তাল মিলিয়ে বলল, আমরা সত্যটা জানতে চাই। হাওলাদারদের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসে। পদ্মজার শরীরে মারের দাগ আছে। একথা শুনে পূর্ণা মানুষজনের মাঝখান থেকে বেরিয়ে উঁচু মাটির টিলার উপর উঠল। পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, আপা, লিখন ভাই কি বলছে? পদ্মজা নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়েছে। সব না সবাই জেনে যায়। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লিখন শাহ মিছা কথা কইতেছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছে হয় খলিলকে জুতা দিয়ে পিটাতে। লিখন বলল, এইটুকুও মিথ্যা না, দাগগুলো এখনো তাজা। পদ্মজা তো সবার সামনেই আছে। একজন বয়স্ক মহিলা বললেন, পদ্মমার নিকাবটা সরাইলে হাসামিসা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কিছুই বলবে। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলেছে। মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে। তিনি কি করবেন, কি বলবেন
বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায়ের সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে। সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করল। তার মুখের স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষজনের কোলাহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখেছে। শুনেছিল তো দুর্ঘটনায় এমন হয়েছে। নখ দেবে যাওয়া দুটো দাগ আর চোখের অবস্থা দেখে তার বুক ছ্যাঁত করে ওঠে। সে পদ্মজার সামনে এসে দাঁড়ায়। নিকাব তুলে গলা দেখে চমকে যায়। অশ্রু সজল চোখে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে, আপা। ইয়াকুব আলী খুব অবাক হয়েছেন এরকম ভান করে বললেন, মেয়েটার কি অবস্থা? মাতব্বর এইভাবে কি বউদের রানী করে রাখেন? মজিদের বুকের ব্যথা বাড়ে। সে এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? রিদওয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। সে পদ্মজার ভাব দেখে ধারণা করছে পদ্মজা এক্ষুনি সব বলে দিবে। আর সব শোনার পর এত মানুষের সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। রিদওয়ান ঢোক গিলে আচমকা বলে উঠল, আমির মেরেছে। এমনি এমনি মারেনি। পদ্মজার লিখন শাহর সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে ঢাকা অবৈধ মেলামেশা করে গেছে। আমির কয়দিন আগে হাতে নাতে ধরেছে, আর তাই মেরেছে। রিদওয়ানের কথা শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাজ পড়ে। মজিদের চোখ দুটি জলজল করে ওঠে। রিদওয়ান বাঁচার পথ খুঁজে দিয়েছে। মানুষজনের কোলাহল দ্বিগুণ হয়। মজিদ কখনো ভাবেননি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে। যা হওয়ার হয়ে গেছে। পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। লিখন ক্রোধে আক্রোশে রিদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাবু জসিম সহ আরো কয়েকজন লিখনকে আটকায়। লিখন চেঁচিয়ে বলল, মিথ্যাবাদী। কেউ একজন বলল, মাতব্বর সাহেব, সত্যিটা খুলে বলেন। মজিদ হাওলাদার কেশে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাইনি আমার বউদের কোনো দুর্নাম হোক। হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করছে তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন, মোড়ল বাড়িতে লিখন শাহ একবার শুটিং করতে এসেছিল। তখন পদ্মজার লিখন শাহর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয়। আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকার লিখন শাহর সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি। গ্রামে আসার পর লিখন শাহ 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে কিন্তু অনেকেই দেখেছেন তো? কয়েকজন বলা বলি করল তারা দেখেছে। মজিদ বললেন, লিখন শাহ কিন্তু পদ্মজার জন্য যেত। একদিন রাতেও যায়। তখন আমির হাতে নাতে ধরে দুজনকে। তাই আমির পদ্মজার গায়ের ওপর হাত তোলে, রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, মিথ্যা কথা, আপনি পানিয়ে কুচ্ছা রটাচ্ছেন। মজিদ হাওলাদার বুক ভরা নিঃশ্বাস নেন। তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে। আর লিখনকেও অনেকে বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সাথে। তবে মেয়ে নির্দোষ হলেও তার একবারের বদনাম সারা জীবন রয়ে যায়। তিনি সবার সামনে 2 হাত তুলে নরম স্বরে বললেন, আমার আর কিছু বলার নেই। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর। লিখন হাবু ও জসিমকে আঘাত করল। রিদওয়ান লিখনকে চেপে ধরে। রিদওয়ানের ইশারায় আরও কয়েকজন লিখনকে জাপটে ধরে। পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন। মজিদ হাওলাদার মিথ্যা বলবেন না, তিনি মহৎ মানুষ। লিখন একটা মেয়ের জন্য পাগল, সেটা তিনিও জানতেন। মজিদের কথা
অবিশ্বাস করার কোনো কারণ নেই, তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে ভাবতেন। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে ছি ছি ধিক্কার ছুঁড়ে মারে গ্রামবাসী। কেউ যেন গায়ে হাত দিতে না পারে। আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরে ছুরি খুঁজল, ছুরি নেই। সে অসহায় হয়ে পড়ে। চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল, সবাই আমার কথা শুনুন। কেউ পদ্মজার কথা শুনল না। সবার চেঁচামেচিতে তার গলার স্বর কারো কানেই যায় না। মজিদ হাওলাদারকে তারা অন্ধের মতো বিশ্বাস করে। নিয়তি পদ্মজার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত হানে। মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুতে উদ্যত হলেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যে অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজা রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে, না আমার বোনদের, কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের ওপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, ইহানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা স্বরে রিদওয়ানের কানে কানে বলল, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতাছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। দুই হাতে পেট চেপে ধরে। শাহানা ও মা গো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা, আপনি আসেন, আমি আগে যাইতেছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু টিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল। তার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে, যা হাঁটু অবধি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বললেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামল না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে ওঠে টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা খলিলসহ আরও 2 জন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে।
সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সবসময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে, শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ থেকে উন্মাদ হয়ে গিয়েছে সে, ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জানোয়ারের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তরে আজ আমি মাটির ভিতরে গাইত্যা ফেলমু। আশপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে দৌড়ে ধরতে আসে। ত্রিধা ভয়ে দূর থেকে 2 হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন, ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে, লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট 2 মধ্যে জটলার মাঝখান থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন শাহর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, তার চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেক দিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।